বন্ধুরা, ভিডিওর এই অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই একটা পুরো মুভির ফিল পাওয়া যায় না। একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্স এর মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে পছন্দের মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা করা অনেকেরই সামর্থ্যের বাহিরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য এখানে আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া মুভি লিংকে ক্লিক করে ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। তবে মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল হলে কিন্তু সঠিক মুভিটি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখান থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান, সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের? এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন। ধন্যবাদ। ভালোবাসার মানুষটাই তাকে মিথ্যা কেসে ফাঁসায়। শারীরিক নির্যাতনার মানুষ খুনের দায়ে বেচারাকে 13টা বছর জেলেই কাটাতে হয়। তবে তার মধ্যে তো জ্বলছিল প্রতিশোধের আগুন, আর এই প্রতিশোধ নিতে গিয়েই সে হয়ে ওঠে এক ভয়ঙ্কর ডাকাত। এবার এটাই দেখার পালা, সে কি পারবে তার সেই বিশ্বাসঘাতক প্রেমিকার উপর প্রতিশোধ নিতে। তাছাড়া তার প্রেমিকাই বা কেন তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প ডাকইতে। শুরুতেই আমাদের 2021-এর করোনার সময় দেখানো হয়। তখন একটা জেলে সকলের করোনা চেক করে তাদের ভেতরে ঢোকানো হচ্ছিল। সেই সময় ইশাক নামের একজন ব্যক্তি সেখানে চলে আসে। পুলিশ তাকে জিজ্ঞেস করে সে আবারও কেন এখানে এসেছে। ইশাক বলে, কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন, তাই তার সাথে দেখা করতে এসেছি। এরপর আমাদের হারি নামের একটা ছেলেকে দেখানো হয়। হারি বর্তমানে জেলেই ছিল। জেলে সবাই তাকে খুব সম্মান করত। মূলত ইশাক হারির সাথেই দেখা করতে এসেছিল। হারি ইশাককে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। তো সে সেখানে বসে একটা মেয়ের কথা কল্পনা করতে থাকে। হারির মনটা অনেক খারাপ ছিল, আর এই ব্যাপারটা ইশাকও খেয়াল করে। তাই সে তাকে বলে, তুমি আর কতদিন আমাদের থেকে কথাগুলো লুকাবে বলো তো? আমি খুব ভালো করেই জানি তোমার প্রতি জন্মদিনে তুমি তার কথা মনে করো। এই কথা শুনে হারি বলে, কারণ সেই ছিল একমাত্র যে আমার জন্মদিন পালন করত, আর কেউ তো কখনো করতো না। তাই এখান থেকে কাহিনী চলে যায় 2005 সালে। হারি তার অতীতের সকল কথা ইশাককে বলতে থাকে। এখানে আমাদের সরস্বতী নামের একটা মেয়েকে দেখানো হয়, যে হারিদের গ্রামে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়েছিল। সরস্বতী এখানে মূলত হারির সাথে কথা বলার জন্যই এই ক্যাম্পের আয়োজন করত। আসলে সরস্বতী ছিল খুব ধনী পরিবারের, অন্যদিকে হারি ছিল লোয়ার কাস্টের। সরস্বতী খুব ভালো করেই জানতো হারি আর তার সম্পর্ক তার পরিবার কখনো মেনে নিবে না। তাই সে সব সময় হারির সাথে সবার সামনে এমন ভাবে কথা বলতো যেন সে আর হারি একে অপরকে চেনে না, কিন্তু সে তাকে ভীষণ ভালোবাসতো। তো দেখা যায় হারি যখন ব্লাড ডোনেশন দিতে আসে, তখন সে দেখে সে ছাড়া আর কেউ এখানে ডোনেশন দিচ্ছে না। এটা দেখে তার ভীষণ খারাপ লাগে। তাই সে মানুষকে শুনিয়ে জোরে জোরে বলতে থাকে, আপনারা আমার থেকে ব্লাড ডোনেশন নিয়ে আমাকেই টাকা দিবেন। সে আসলে এসব বলছিল যাতে অন্তত মানুষ টাকার লোভে পড়েও নিজেদের ব্লাড ডোনেট করে, কিন্তু এ কথা শুনেও কেউ ডোনেশন দিতে আসছিল না। তখন হারি আবারও জোরে জোরে বলে, আপনি সাথে আপনার নাম্বারও দেবেন আর আপনার সাথে ডেটে যেতেও বলবেন। এই কথা শুনে এবার অনেকগুলো ছেলে সেখানে চলে আসে আর ব্লাড ডোনেশন দিতে রাজি হয়ে যায়। এরপরই সরস্বতী হারিকে তার জন্মদিনের জন্য উইশ করে। এরপর থেকে তারা দুজন বিভিন্ন ভাবে একে অপরের সাথে দেখা করত। হারি বলতে থাকে, সরস্বতীর আশেপাশে ছেলেদের কোনো অভাব ছিল না, তারপরও সে আমাকে পছন্দ করেছে, আমাকেই বেছে নিয়েছে। একদিন হারি সরস্বতীকে তার বাড়িতে নিয়ে আসে। হারি বলে এটা তার নিজের বাড়ি না, সে এখানে রেন্টে থাকে। সে তার বাড়ির মালিক মাল্লির সাথে সরস্বতীর পরিচয়ও করিয়ে দেয়। মাল্লি এসে সরস্বতীকে নমস্কার জানায়। এরপর সে তাকে তার পরিবারের কথা বলে। সে যখন অনেক ছোট ছিল তখনই তার পরিবারের সবাই মারা গেছে। তারপর থেকে সে একাই থাকে, কিন্তু এখন তার জীবনে সরস্বতী এসেছে, তাই তার জীবনটাই পাল্টে গেছে। এরপর একদিন হারি গাড়ি চালাচ্ছিল, কিন্তু সে যেহেতু গাড়ি চালাতে পারে না ঠিক মতো, তাই তাদের দুজনের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সরস্বতী তো খুব ভয় পেয়ে যায়,
কিন্তু হারি তখন তাকে শান্ত করে যে চিন্তার কিচ্ছু নেই, সব ঠিক আছে। তখন সরস্বতী হারিকে জানায় তাকে 3 মাসের জন্য বিদেশে যেতে হবে MBBS করার জন্য, আর সেটা একবার শেষ হয়ে গেলে সে আবারও বিদেশ থেকে দেশে ফিরে আসবে, আর এসে সে তার পরিবারের সাথে হারির ব্যাপারে কথা বলবে। এই কথা শুনে হারি খুব খুশি হয়, আর তখনই তারা একে অপরের কাছাকাছি আসে। এখান থেকে কাহিনী বর্তমানে চলে আসে। ঈশাকে এই সব শুনে হারিকে বলে, অনেক বছর তো হয়ে গেছে, তারপরেও তুমি এখনো তার প্রতি কেন এত রেগে আছো? তুমি বলেছিলে তুমি তার প্রতি রেগে আছো, কিন্তু কখনো এটা বলনি তোমাদের বিচ্ছেদ কেন হয়েছিল, সেটা কি জানতে পারি? হারি বলে, কারণ সে আমাকে বিয়ের কথা বলেছিল, ভালোবাসার কথা বলেছিল, কিন্তু যখন তার পরিবারের কথা এলো তখন সবকিছু বদলে গেল এক মুহূর্তের মধ্যে। এরপর আমাদের আবারও অতীতের দৃশ্য দেখানো হয়। সরস্বতীর জন্মদিন ছিল, তাই সে তার ভাই আর মায়ের সাথে মন্দিরে আসে। আসলে সরস্বতীর বাবা এই পৃথিবীতে নেই, তাদের পুরো পরিবার তার ভাই দেখাশোনা করে। মন্দিরে এসে সরস্বতী হারির সাথে দেখা করে। হারি সরস্বতীকে জানায় সে তার জন্য আজকে একটা সারপ্রাইজ রেখেছে, তাই মনে করে আজকে যেন সে তার বাড়িতে আসে। এখানে সরস্বতী আর হারি কথা বলছিল, আর মাল্লি সরস্বতীর পরিবারের উপর নজর রাখছিল যাতে কেউ হারি আর সরস্বতীকে একসাথে না দেখে ফেলে। তো হারি সরস্বতীর জন্য সারপ্রাইজ রেখেছে, এই কথা শুনে সরস্বতী খুব খুশি হয়, তাই সে হারিকে বলে সে অবশ্যই আসবে। কিন্তু মন্দিরে মাল্লি আর সরস্বতীর ভাইয়ের কিছু একটা বিষয় নিয়ে অনেক বড় ঝগড়া হয়ে যায়। হারি যখন সরস্বতীর জন্য তার বড় ঘরটা সাজাচ্ছিল, তখনই সরস্বতীর ভাই তার কিছু বন্ধুদের নিয়ে সেখানে চলে আসে। তারা এসেই বাইরে মাল্লির সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে। তারা আসলে তার সাথে খারাপ কিছু করতে চাইছিল। তখনই মাল্লি চিৎকার করে ওঠে, আর তার চিৎকার শুনে হারি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। কিন্তু সরস্বতীর ভাই যখন হারিকে দেখে, সে উল্টো তাকেই মেরে দেয়। তবে মাল্লিকে হারি তার বড় বোনের মতো শ্রদ্ধা করত, স্নেহ করত, আর সে যখন সেই মাল্লিকে এই অবস্থায় দেখে তখন সে নিজের মাথা ঠিক রাখতে পারে না। সে সাথে সাথে সরস্বতীর ভাইকে খুব বাজে ভাবে মারে, আর মারতে মারতে এক পর্যায়ে সরস্বতীর ভাই মারাই যায়। এই সব কিছু আবার সরস্বতী দূর থেকে দেখছিল। সে অনেক আগে এই জায়গায় চলে এসেছিল, কিন্তু এরপরই হারিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তবে হারির বিশ্বাস ছিল যে সরস্বতী একদিন এসে তাকে ঠিকই বাঁচিয়ে নিবে, তাই সে একেবারে শান্ত থাকে। এরপর দেখা যায় সরস্বতী ঠিকই পুলিশ স্টেশনে আসে। হারি তো তাকে দেখে খুব খুশি হয়। সে ভেবেছিল যে সে হয়তো তাকে বাঁচাতে এসেছে, কিন্তু সরস্বতীদের উকিল তাকে জিজ্ঞেস করে ওই দিন কি হয়েছিল। তখন সরস্বতী তাদের উকিলকে বলে, আসলে ওই দিন হারি মাল্লির সাথে জোর জবরদস্তি করছিল। এইটা দেখে আমার ভাই তার কাছে যায়, কিন্তু হারি উল্টো আমার ভাইকে জঘন্যভাবে মেরে ফেলে। এই মিথ্যা কথা শুনে হারির তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে তো চিন্তাও করতে পারেনি সরস্বতী তাকে নিয়ে মিথ্যাচার করতে পারে। তাই সে বারবার কান্না করে সরস্বতীকে বলতে থাকে, তুমি কেন আমার বিরুদ্ধে এত বড় একটা কথা বলছো? তুমি তো সেদিন দেখেছিলে কি হয়েছে, তাহলে কেন এখন এসব বলছো? নিজের চোখের সামনে হারির ভালোবাসার মানুষ তাকে এত বড় ধোঁকা দেয়, সেটা হারি মেনে নিতে পারে না। কিন্তু সরস্বতী তার স্টেটমেন্ট পাল্টায় না, যার কারণে হারির শেষমেশ জেল হয়ে যায়। আর ঠিক এই কারণেই সে সরস্বতীকে ভালোবাসলেও তার প্রতি এখনো রাগ পুষে রেখেছে। তো বর্তমানে এখন হারি জেলেই আছে। কাহিনী বর্তমানে আসলে হারি ইশাক ভাইকে বলে, আমি এই জেল থেকে বের হতে চাই, নিজের জীবনটা আবারও শুরু করতে চাই। ইশাক ভাই তখন বলে, তোমার আরো একবার ভেবে নেওয়া উচিত, এটা তোমার জীবনের প্রশ্ন, যদি একবার ধরা পড়ে যাও তাহলে তখন কি হবে? হারি বলে, আমি যে কোনো মূল্যেই বের হতে চাই। তখনই তারা দুজন মিলে প্ল্যান বানায়। করোনার কারণে কিছু কয়েদিকে অন্য একটা জেলে ট্রান্সফার করা হবে, যাতে সবাই একটু ডিস্টেন্স বজায় রাখতে পারে। সেখানেই যাওয়ার সময় কিছু একটা করবে তারা। তো তাদের প্ল্যান মতো হারিকে যখন অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যাওয়ার পথে ট্রেনের রাস্তা পড়ে। এর মাঝখানে একজন ট্রাক ড্রাইভার এসে পুলিশের গাড়ির সামনে নিজের ট্রাকটা নিয়ে দাঁড়িয়ে থাকে। পুলিশ যখন তার সাথে এসব নিয়ে কথা বলতে ব্যস্ত, তখনই আরেকজন এসে সেই গাড়িটা নষ্ট করে দিয়ে যায় যেখানে হারি ছিল, যার কারণে গাড়িটা পুরো ট্রেনের রাস্তার মাঝখানে আটকে যায়। পুলিশ অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই গাড়িটাকে সেখান থেকে সরাতে পারে না। এদিকে সামনে থেকে ট্রেন আসছিল, তাই পুলিশ তখন বাধ্য হয়ে সকল কয়েদির হাতকড়া খুলে দেয়, যাতে সবাই গাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে আর তাদের জীবন বাঁচাতে পারে। আর এই সুযোগে সব কয়েদি একে একে সেখান থেকে নেমে যায়। এদিকে হারি তো গাড়ি থেকে নেমেই তার সামনে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটা বাইক পেয়ে যায়, আর সুযোগ বুঝে সেই বাইক নিয়েই সেখান থেকে চলে যায়। আসলে এই সব কিছু হারি আর ইশাকেরই প্ল্যান ছিল। হারি বের হয়ে এসে খুব খুশি ছিল। এদিকে পুলিশ স্টেশনের সব জায়গায় তো তোলপাড় শুরু হয়ে যায়, কারণ তারা হারিকে এখনো খুঁজে পায়নি। হারি তখন একটা বারে যায়,
সেখানে কেউ তাকে দেখে সাথে সাথে পুলিশকে খবর দিয়ে দেয়, তাই পুলিশ সেখানেও চলে আসে। তবে হারি তখন পুলিশের এক মহিলা অফিসারের গলায় ছুরি ধরে আর সেখান থেকে আবারও পালিয়ে আসে। এরপরই সে সোজা ইশাকের কাছে চলে আসে। ইশাক হারিকে দেখে বলে, করোনার কারণে আমাদের তেমন একটা কাজ হচ্ছে না, কিন্তু তারপরেও আমি তোমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, যেখানে গিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করবে। হারিও বলে, ঠিক আছে, আমি সেটা নিয়ে ভাববো, কিন্তু তার আগে আমার অন্য একটা কাজ আছে। এই কথা শুনে ইশাক বুঝে যায় হারি সরস্বতীর কথা বলছে। দৃশ্য চলে যায় পরের দিন। হারি যায় সরস্বতীকে দেখতে। তখনই সে চোখের সামনে এত বছর পর সরস্বতীকে দেখে একদম থমকে যায়। সে যখনই সামনে এগোবে তখনই সে সরস্বতীর সাথে তার মেয়ে চিনিকে দেখতে পায়। এটা দেখে সে আরো অবাক হয়ে যায়। এদিকে সরস্বতী অটোতে বসে মিনা নামের কাউকে ফোন করে আর ভালো কোনো কার্ডিওলজিস্টের কথা জিজ্ঞেস করে। কিন্তু তখনই চিনি সরস্বতীকে জিজ্ঞেস করে, মা, বাবা কি মারা যাবে? সরস্বতী চিনিকে বলে, আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমার বাবার কিছুই হতে দেব না। এরপর সরস্বতী হসপিটালে যায়। এখানে আমরা জানতে পারি তার হাজবেন্ড ভাস্কর অনেক অসুস্থ, তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তার উপর তার করোনা হয়েছে। এখানে গিয়ে সরস্বতী তার হাজবেন্ডের সাথে কথা বলে আর জানায় এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে, সে যেন চিন্তা না করে। কিন্তু ভাস্কর বলে, আমার তো আমার ফ্যাক্টরির জন্য খুব চিন্তা হচ্ছে। তারা কথা বলছিল তখনই সেখানে একজন নার্স আসে আর সরস্বতীকে বলে, আপনাদের যে আজকে অপারেশন হওয়ার কথা সেটার পেমেন্ট এখনো দেওয়া হয়নি। এই কথা শুনে সরস্বতী ব্যাংকে ফোন করে, কিন্তু ব্যাংকের লোক জানায় আজকে তাদের টাকা দেওয়া সম্ভব না। সরস্বতী তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বলে তারা আজকে টাকা দিতে পারবে না। তখনই সেখানে ডাক্তার চলে আসে। সরস্বতী তখন ডাক্তারকে জিজ্ঞেস করে অপারেশনের প্রিপারেশন কেমন চলছে। ডাক্তার জানায় যে বুড়ো লোকটি ভাস্করকে হার্ট দিতে রাজি হয়েছিল, সে এখন বলছে সেটা করতে পারবে না, কারণ তারও অনেক বয়স হয়ে গেছে আর এমনিতেও ডাক্তারদের উপরও এই সব কিছু বেশ রিস্কি হয়ে যাবে। এ কথা শুনে সরস্বতী পাগলের মতো আচরণ করতে থাকে। সে কি করবে দিশা পাচ্ছিল না। সে তখন বসে বসে কান্না করছিল। সেই সময় একটা লোক আসে আর তাকে বলে, আমি আপনাকে ডোনার এনে দিতে পারি, তবে তার জন্য আপনাকে অনেকগুলো টাকা দিতে হবে আমাকে, এছাড়া আর কোনো উপায় নেই। লোকটা বলে, শনিবারে যদি আপনি আমাকে টাকা দিতে পারেন তাহলে আমি সবকিছুর ব্যবস্থা করে দিব। তখনই নার্স এসে সরস্বতীকে এই সপ্তাহের হসপিটাল বিল দিয়ে যায় আর বলে তাড়াতাড়ি পরিশোধ করে দিতে। তো সরস্বতী সবকিছু করছিল। হারিও তখন সেখানে এসেছিল। সে এসে সরস্বতীর এই অবস্থা দেখে খুবই অবাক হয়ে যায়। তখনই সে গিয়ে ইশাককে বলে, আমি সরস্বতীকে দেখেছি, আমি তার এই অবস্থা দেখে একদম চমকে গেছি। তার একটা মেয়ে আছে, তার স্বামী অসুস্থ, স্বামীর চিকিৎসার জন্য এদিকে ওদিকে টাকার জন্য ছোটাছুটি করছে। আমি সেখান থেকে চলে আসছিলাম, তখনই আমি সেই হসপিটালে একটা জিনিস দেখতে পেলাম। আমি এখন উপায় পেয়ে গেছি কিভাবে আমি দুবাই যাওয়ার জন্য টাকা ম্যানেজ করব। আমি আসলে হসপিটালের সকল কর্মকাণ্ড ভালো করে অ্যানালাইজ করলাম আর এটা করে আমি বুঝতে পারলাম ওই হসপিটালে ডাক্তারদের মানুষের জীবনের থেকেও টাকার দাম বেশি। তারা শুধু মানুষদের দিয়ে টাকা কামাতে চায়। এরপর সেই রোগীগুলোর কি হয় তাদের কিছুই যায় আসে না। আমি যখন সেই হসপিটালের ম্যানেজারকে ফলো করলাম তখন জানতে পারলাম তারা খালি অ্যাম্বুলেন্সে করে ব্ল্যাক মানি অন্য একটা জায়গায় পাচার করে। তাই আমি তাদের একটা নার্সকে কিছু টাকা দিয়ে এটা জেনে নিয়েছি যে তাদের আসল টাকাগুলো কোথায় থাকে। এখন ইশাক ভাই হারিকে জিজ্ঞেস করে তার হসপিটালের ব্ল্যাক মানিগুলো লুট করতে কতজন লোক লাগবে। অর্থাৎ সে ভালো করে বুঝে গিয়েছিল যে হারি টাকাগুলো লুট করতে চায়। হারি তখন বলে একজন। ইশাক ভাই বলে, ঠিক আছে, আমি একজন লোকের ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা শুনে হারি বলে, না না, আমার সেই পার্টনার হবে সরস্বতী। হারি চাইছিল সরস্বতী যেভাবে তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দিয়েছিল ঠিক সেভাবেই সে সরস্বতীকে তার সাথে টাকা চুরি করিয়ে তাকে ফাঁসিয়ে দিবে, যাতে সে তার বদলা পূরণ করতে পারে। ইশাকের পর জিজ্ঞেস করে, কিন্তু সরস্বতী তোমার সাথে এই কাজ কেন করবে? হারি বলে, ও করবে কারণ ওর এখন হাজবেন্ডের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, তাই ওকে আমার সাথে এই কাজ করতেই হবে। এরপর আমাদের সরস্বতী আর চিনিকে দেখানো হয়। সরস্বতী চিনিকে মিনার সাথে পাঠিয়ে দেয় আর সে চিনিকে প্রমিস করে তার বাবাকে সে যে কোনো ভাবেই সুস্থ করে তুলবে। আর মিনাকে বলে সে যেন চিনি আর নিজের খেয়াল রাখে। মিনা সরস্বতীকে বলে, তুমি সব সময় সবার কথা ভাবো, কিন্তু কখনো নিজের কথা কেন ভাবো না? এই কথা শুনে সরস্বতী একটু চুপ করে থাকে। এরপর সে টাকার জন্য এদিক ওদিক ফোন করছিল। তখনই সেখানে হারি চলে আসে। এত বছর পর সরস্বতী হারিকে দেখে খুবই অবাক হয়ে যায়। তার চোখের সাথে সাথে জল চলে আসে। সে কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না, কিভাবে রিয়াক্ট করবে সেটাও তার মাথায় খেলে না। হারি তখন সরস্বতীকে বলে, তুমি ভাবনি যে আমি ফিরে আসবো, তাই না? এই বলেই সে সরস্বতী, ভাস্কর আর চিনির ছবি দেখতে থাকে। তখন সরস্বতী বলে, আসলে ওই দিন, এতটুকু বলার সাথে সাথে হারি তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে, আসলে ওই দিন তুমি তোমার পরিবার আর ভাইয়ের জন্যই এসব করেছো, তাই
তাই তো, এটাই তো বলবে। কিন্তু একটা কথা কি জানো, তুমি যদি আমাকে মেরে ফেলতে সেটা আরো বেশি ভালো হতো। অন্তত আমার মনে এই কষ্টটা থাকতো না যে আমার ভালোবাসার মানুষই আমাকে ধোকা দিয়েছে। এসব শুনে সরস্বতী কান্না করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, আমি জানি তোমার কেমন লাগছে। এ কথা শুনে হারি খুবই রেগে যায় আর সে সরস্বতীর চুল টেনে ধরে বলে, তুমি জানতে না, জানো প্রতিদিন এমন একটা জায়গায় থাকা কেমন লাগে যেখানে দিন আর রাতের পার্থক্য করা যায় না। আমি ওই জেলে প্রতিদিন এইটা ভেবেই রিগ্রেট করতাম যে কেন আমি তোমাকে ভালোবেসেছিলাম। ওইখানে তোমার জীবন নষ্ট হয়নি, আমার হয়েছিল। তাই কখনো এটা বলো না যে তুমি আমাকে বুঝতে পারছো। এসব শুনে সরস্বতীর প্যানিক অ্যাটাক আসতে থাকে। তখনই হারি চিনিকে নিয়ে কথা বললে সরস্বতী খুব রেগে যায়। সে হারির কলার ধরে বলে, চিনিকে নিয়ে একটা কথাও বলবে না, তাকে এসবের মধ্যে এনো না। আর তোমার তো এখন জেলে থাকার কথা, কিন্তু তুমি এখানে, তার মানে তুমি জেল থেকে পালিয়ে এসেছো। তুমি কি ভেবেছো আমি এটা বুঝতে পারবো না? আমাকে বোকা পেয়েছো নাকি? আমার এখন পুলিশকে ফোন করতে 1 মিনিটও লাগবে না। সেই সময় হারি এসে বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? কিন্তু আমি তো জেল থেকে পালিয়ে এসেছি তোমার জীবন নষ্ট করার জন্য। তবে উপরওয়ালা সবসময় এরকমই করে। তোমার বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এখন তোমার থেকে বদলা নেওয়ার কোনো বাকি নেই, নিয়ে কোনো লাভও নেই, তুমি এমনিতেই ভেঙে আছো। সরস্বতী তখন কান্না করতে করতে বলে, অনেক হয়েছে, এবার প্লিজ চলে যাও। এই বলে সে নিজেই চলে যেতে থাকে। তখনই হারি তাকে সেই হসপিটালের কথা বলে যেখানে ভাস্কর অ্যাডমিট আছে। হারি বলে, সেই হসপিটালের ডাক্তাররা তোমাদের দিয়ে টাকা কামানোর চেষ্টা করছে। তোমার স্বামীর জন্য যে বুড়ো লোকটার হার্ট দেওয়ার কথা ছিল তারা সেটা ডাবল দামে বিক্রি করে দিয়েছে। তার থেকেও বড় কথা, এই সব কিছুর পেছনে মিনার হাত আছে। সেও এই ব্ল্যাক মানি কামানোর সাথে জড়িত। এই কথা শুনে সরস্বতী অবাক হয়ে যায়। সে কান্না করতে করতে মিনার বাড়ির দিকে যেতে থাকে। সরস্বতী মিনার ঘরের সামনে গেলে সে দরজা খোলে। সে তখন মিনাকে জিজ্ঞেস করে, সেই রকম কাজ কেন করেছে? মিনা বলে, তুমি কি বলতে চাইছো? তার চেয়ে বড় কথা, তুমি কিছুই প্রমাণ করতে পারবে না, তাই আমার উপর ভুলভাল দোষ দিও না। এই কথা শুনে সরস্বতী খুব কষ্ট পায়। সে কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। সে যেতে যেতে তার সাথে হওয়া সকল ঘটনা কল্পনা করতে থাকে, যে কিভাবে হসপিটালে সবাই তাকে টাকার জন্য ঘোরাচ্ছে, কিভাবে মিনা তাকে ধোকা দিয়েছে। তখনই তার মনে পড়ে হারি তাকে বলেছিল সে যদি টাকা জোগাড় করতে চায় তাহলে তার কাছে একটা আইডিয়া আছে। তাই সরস্বতী এবার ঠিক করে সে হারির সাথে দেখা করবে। এদিকে আমাদের রাজি নামের সেই মহিলা পুলিশকে দেখানো হয়। সে তো পাগলের মতো পুরো শহরে হারিকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু তাকে কোথাও পাচ্ছিল না। আসলে আগেরবার তার সামনে থেকে হারি পালিয়ে গিয়েছিল আর সে কিছুই করতে পারেনি। তো রাজিকে একজন পুলিশ অফিসার বলে, আমার মনে হয় না আপনি হারিকে খুঁজে বের করতে পারবেন। এখন তো মনে হচ্ছে শুধু উপরওয়ালাই তাকে খুঁজতে সাহায্য করতে পারবে, তাছাড়া সম্ভব না। এই কথা শুনে রাজি একটু চিন্তা ভাবনা করে। এরপরই সে তার বাবা স্বামীকে ফোন করে। আসলে রাজির বাবা স্বামী একজন সৎ পুলিশ অফিসার। রাজি তখন তার বাবাকে বলে, আমার একটা কেসে তোমার সাহায্য লাগবে বাবা। কিন্তু তার বাবা তাকে বলে, আমি এখন অন্য একটা কাজে আছি, এখন আমি পারবো না। এই কথা শুনে রাজি বলে, একটা ক্রিমিনাল পালিয়ে গেছে, সব থেকে বড় কথা সে আমার কারণে পালাতে পেরেছে, তাই আমার তোমার সাহায্যের দরকার। তাই প্লিজ একটু বোঝার চেষ্টা করো বাবা। এই কথা শুনে স্বামী অবাক হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমাকে এখনই কেস ফাইলটা পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। দৃশ্য এরপর পরিবর্তন হয়। আমাদের পরের দিন সকালে দৃশ্য দেখানো হয়। হারি তখন দাঁড়িয়ে ছিল। সেই সময় সরস্বতী সেখানে গাড়ি নিয়ে আসে। হারি দেখে গাড়িতে চিনিও রয়েছে, কিন্তু সে তেমন কিছুই বলে না। হারি চুপচাপ গাড়িতে বসলে সরস্বতী চিনিকে বলে, উনি হারি আঙ্কেল, তোমার বাবাকে সুস্থ করতে উনি আমাদের সাহায্য করবে। এই কথা শুনে তো চিনি খুব খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে, আপনি কি ডাক্তার? হারি তখন তার কাছে গিয়ে বলে, না, আমি চোর। এ কথা শুনেই তো চিনি ভয় পেয়ে যায়। এরপরে সরস্বতী চিনিকে স্কুলের সামনে নামিয়ে দেয়। সরস্বতী আর চিনিকে এভাবে দেখে হারির তার আর সরস্বতীর আগের কথাগুলো মনে পড়ে যায়। তাই সে খুবই বিরক্ত বোধ করে আর সরস্বতীকে তাড়াতাড়ি আসতে বলে। সরস্বতী গাড়িতে এলে হারি বলে, আমাদের দেখে মনে হচ্ছে আমরা কোনো সুখী পরিবার। এখন আমরা আমাদের বাচ্চাকে স্কুলে ছাড়তে এসেছি। এসব কথা শুনে সরস্বতী কিছুই বলে না, একেবারে ইগনোর করে যায়, কারণ এসব বলে এখন কোনো লাভ নেই। এরপরই সরস্বতী আর হারি একসাথে যেতে থাকে। তারা দুজন মিলে একটা জায়গায় আসে। তখনই তারা দেখে হসপিটালের ওনার সালমান এই ব্ল্যাক মানির পাচারের সাথে জড়িত। সালমান একটা জায়গায় দাঁড়িয়েছিল। সেই সময় হারি সরস্বতীকে গাড়িতে বসে থাকতে বলে আর নিজে বন্দুক নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। সে সাথে সাথে গিয়ে সালমানের মাথায় বন্দুক ধরে আর তাদের সকল টাকা নিজের কাছে নিয়ে নেয়। সালমান তো তখন কিছু বলতেও পারে না ভয়ে। এদিকে গাড়িতে সকল টাকা রেখে সে সরস্বতীকে গাড়ি চালাতে বলে।
দ্রুত এখান থেকে কেটে পড়তে বলে, নাহলে তাদেরকে বিপদে পড়তে হতে পারে। সরস্বতী তো খুব ভয় পেয়েছিল, তাই সে কোনোভাবেই গাড়ি চালাতে পারছিল না। ঠিক তখনই সেখানে একটা লোক চলে আসে আর জানালা দিয়ে টাকার ব্যাগটা টানতে থাকে, যার কারণে হারি তাকে গুলি করে দেয়। কিন্তু সেই সময় হারির গুলিটা টাকার ব্যাগেও লাগে, যার কারণে ব্যাগের টাকাগুলো বের হয়ে যায়। এদিকে সরস্বতী এসব দেখে এতটাই ঘাবড়ে যায় যে সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। এর ফলে হুট করেই তাদের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের কারণে সেখানে একটা পানির পাইপও ব্লাস্ট হয় আর সেখানে অনেক পানি জমতে থাকে। অতিরিক্ত পানি পড়ার ফলে টাকাগুলো পানিতে ভিজে যায়। সরস্বতী তো এসব দেখে সেখানেই অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও হারি তাকে জাগিয়ে তোলে আর বলে, তুমি টাকাগুলো তুলতে থাকো, বাকিটা আমি দেখছি, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর হারি আবারও সালমানের কাছে ছুটে যায় আর তার গলায় ছুরি ধরে তাকে অ্যাম্বুলেন্স থেকে বের করে নিয়ে আসে। এদিকে সরস্বতী তো পাগলের মতো টাকা কুড়াচ্ছিল, কারণ এই টাকাগুলো তার খুব প্রয়োজন। এই টাকা নিতে না পারলে সে তার স্বামীকে বাঁচাতে পারবে না, তার স্বামীর চিকিৎসা হবে না। তাই সে যেভাবে পারে টাকাগুলো গোছাতে থাকে। ঠিক সেই সময় হারি খেয়াল করে সেখানে সালমানের অনেকগুলো লোক আসছে। এটা দেখে হারি মনে মনে বলে, আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে এরা সরস্বতীকে ধরে নিবে আর আমার বদলাও পূরণ হয়ে যাবে। কিন্তু এখানে একটাই সমস্যা, আমি গাড়ি চালাতে পারি না, যার কারণে এরা যদি সরস্বতীকে ধরে আমিও তো ধরা পড়ে যাব। এই নিয়েই সে চিন্তায় পড়ে যায়। সে বলতে থাকে, আমার হাতে তো এখন আর কোনো চয়েস নেই সরস্বতীকে বাঁচানো ছাড়া। তখন একটা লোক সরস্বতীকে ধরতে আসে, কিন্তু হারি তাকে পেছনে সরিয়ে দিয়ে সরস্বতীকে গাড়িতে উঠিয়ে দেয় আর নিজেও কোনো মতে গাড়িতে উঠে পড়ে। এরপর সরস্বতী অ্যাম্বুলেন্স চালিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই সালমানের লোকেরা সিকিউরিটিদের বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে আটকাতে। সিকিউরিটিরা তো গেট বন্ধ করতে চাইছিল, কিন্তু তার আগেই সরস্বতী কোনোভাবে গেট থেকে বের হতে সক্ষম হয়। এদিকে রাস্তায় হারির জন্য ইশাকের লোক অপেক্ষা করছিল, কিন্তু তখনই সালমানের আরো কিছু লোক হারিদের অ্যাম্বুলেন্সের পিছু করতে থাকে, যে কারণে হারি বাধ্য হয়ে অন্য একটা রাস্তায় চলে যায়। কিন্তু ওইদিকে আবার পুলিশ চেকপোস্ট বসেছিল, সেখানে স্বামীও ছিল। তবে হারি সরস্বতীকে বলে, অ্যাম্বুলেন্সকে হয়তো চেক করবে না, তাই তুমি চালিয়ে যেতে থাকো। সরস্বতীও তাই করে, সে গাড়ি চালিয়ে চেকপোস্টে না থেমে চলে যায়। তখনই হারিকে ইশাক ভাই ফোন করে আর জিজ্ঞেস করে কি চলছে। হারি জানায় তাদের প্ল্যান ফেল হয়ে গেছে। এই কথা শুনে তো ইশাক ভাই খুবই অবাক হয়। এরপর সে জিজ্ঞেস করে তারা কত টাকা তাদের সাথে নিয়ে আসতে পেরেছে। হারি বলে খুব অল্প অঙ্কের টাকাই তারা সাথে নিয়ে আসতে পেরেছে। এই কথা শুনে সরস্বতী অবাক হয়ে যায়, কারণ ভাস্করের অপারেশনের জন্য যত টাকা লাগবে এই টাকাগুলো তার থেকে অনেক কম ছিল। এদিকে তাকে হসপিটাল থেকে বারবার ফোন করা হচ্ছিল অপারেশনের জন্য। তাই সরস্বতী হারিকে কান্না করতে করতে জিজ্ঞেস করে সে এখন কি করবে। তখনই সেখানে চিনি চলে আসে। চিনিকে দেখে সরস্বতী নিজের চোখের পানি মুছে নেয়, কিন্তু চিনি তবুও হারির উপর রেগে বলতে থাকে, তুমি আমার মাকে কান্না করিয়েছো কেন? সরস্বতী চিনিকে বলে, আসলে আঙ্কেল আমাকে কান্না করায়নি, সে তো আমাদের সাহায্য করতে এসেছে। চিনি আর সরস্বতীকে একসাথে দেখে হঠাৎ করেই হারি তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে আমাদের সালমানকে দেখানো হয় যে পুলিশ চেকপোস্ট সেখানে চলে আসে। তখনই সেখানে স্বামীও আসে। স্বামীর অনেক আগে থেকেই করোনা হসপিটালের উপর সন্দেহ ছিল যে তারা হসপিটালের ভেতর ইল্লিগাল কাজকর্ম করে থাকে। সালমান যখন স্বামীকে দেখে সে বলে, এখানে তো ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে এত চিন্তা করার কি আছে? স্বামী বলে, না, এখানে কোনো ছোট অ্যাক্সিডেন্ট হয়নি, কারণ যে অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কোনো পেশেন্ট ছিল না, অন্য কোনো মানুষও ছিল না। এই অ্যাম্বুলেন্সের উপর গুলি চালানো হয়েছিল। এদিকে এই অ্যাম্বুলেন্সের নাম্বার প্লেট অনেক ফ্যান্সি, তার মানে এই অ্যাম্বুলেন্সটা অন্য কোনো কারণে এদিক দিয়ে যাচ্ছিল। তাই আপনি চিন্তা করবেন না, আমি এর কারণ অবশ্যই খুঁজে বের করব। এই কথা শুনেই সালমান একটু চিন্তিত হয়ে পড়ে। তাই সে স্বামীকে কিছু ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্বামী যেহেতু খুব সৎ একজন পুলিশ অফিসার ছিল, তাই সে ঘুষ না নিয়ে বলে, আমি খুব তাড়াতাড়ি সত্যিটা বের করে আনবো। এই কথা শুনে সালমান বলে, আমি এসবের কিছুই জানি না, কারণ না তো ওই টাকাগুলো আমার, না ওই অ্যাম্বুলেন্সটা আমার, তাই আমার কিছুই যায় আসে না। তখনই সালমানের ফোনে ফোন আসে হসপিটাল থেকে যে সেখানে কিছু একটা হয়েছে। এই কথা শুনে সালমান সাথে সাথে স্বামীকে বলে, তবে এইবার আপনি প্রমাণ পাবেন কে এইসব কাজ করছে। এদিকে আমাদের সরস্বতী আর হারিকে দেখানো হয় যারা হসপিটালে এসেছিল আবারও লুট করতে। কাজ শেষ করে হারি ডাক্তারের পোশাক পরে আর সরস্বতীকে স্ট্রেচারে করে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই সালমানের লোকেরা তাদের ধরে ফেলে। হারি এখানে তাদের সাথে অনেক লড়াই করে, কিন্তু এক পর্যায়ে সেখানে সালমানের অনেকগুলো লোক হারিকে আটকে ফেলে।
সরস্বতী যেহেতু স্ট্রেচারে শুয়েছিল তাই কেউ তাকে খেয়াল করে না। সেই সুযোগে সে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। হারি যখন সরস্বতীকে তার চোখের সামনে পালিয়ে যেতে দেখে তখন তার আবারও অতীতের কথা মনে পড়ে, যে কিভাবে সরস্বতী ওই দিন তাকে ফাঁসিয়ে দিয়ে চলে গিয়েছিল। হারি তখন নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না। তখনই সেখানে সরস্বতী একটা বন্দুক নিয়ে চলে আসে। সে সালমানের লোকেদের দিকে বন্দুক তাক করলে সবাই সেখান থেকে সরে যায়। এটা দেখে হারি খুব ইমোশনাল হয় আর সরস্বতীর দিকেই তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। এরপর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। তারা যখন পালাচ্ছিল তখন রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। এদিকে সরস্বতীর অ্যাজমার সমস্যা দেখা দেয়, যার কারণে সে পালাতে পারছিল না। হারি তাকে বলে সবকিছু বদলে গেছে, শুধু তোমার অ্যাজমার সমস্যাটা এখনো রয়ে গেছে। তারা এটা বলছিল কিন্তু তখনই সেই জায়গায় স্বামী চলে আসে। সে মাইক হাতে নিয়ে হারির উদ্দেশ্যে বলতে থাকে, আমি জানি তুমি এখানেই আছো। যখন আশেপাশে জিজ্ঞেস করেছি সবাই বলেছে তুমি এখানে আছো। আমরা এখানে সবকিছু বন্ধ করে দিয়েছি। আমি 2 দিন আগে তোমার ফাইলও পেয়েছি। আসলে আমি হসপিটালের ব্ল্যাক মানির কেস নিয়ে কাজ করছিলাম। তখনই আমি জানতে পারলাম তুমি সেখানে চুরি করতে গিয়েছিলে। তোমার ফাইলে দেখলাম তুমি একজন মার্ডারার এবং নারী নির্যাতনকারী। তারপর আবার জেল থেকে পালিয়েছো। তুমি মানুষ নাকি পশু? তুমি মহিলাদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারো না? 10 বছর আগে তুমি একটা মেয়েকে ফাঁসিয়েছিলে কিন্তু সে তোমাকে একসেপ্ট করেনি। তোমার ফাইলে এটাও লেখা আছে ওই মেয়েটাকে বাঁচানোর জন্য যে ছেলেগুলো তোমাকে আটকাতে এসেছিল তুমি তাদের মেরে ফেলেছো। এসব কথা শুনে হারি একদম থমকে যায়। তার সাথে অতীতে কি কি হয়েছিল তার সব কথা মনে পড়তে থাকে। সরস্বতী তখন তাকে বারবার বলতে থাকে, হারি ওরা তোমাকে ট্র্যাপে ফেলছে, ওদের কথা শুনো না, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। কিন্তু হারি তো একদম শক্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে সরস্বতী দেখে পুলিশ তাদের দিকেই আসছে। তখনই স্বামী বলে, আমাদের তো সেই মেয়েকে ধন্যবাদ দেওয়া উচিত যে তোমাকে ধরতে সাহায্য করেছিল। তোমার মতো পশুর জেলেই থাকা উচিত। তখনই হারি সরস্বতীর হাত ছেড়ে দেয়। এটা দেখে সরস্বতী অবাক হয়ে যায়। এদিকে পুলিশ বলে, আমরা হারিকে পেয়ে গেছি। হারি আর কোনো উপায় না পেয়ে সরস্বতীকে ধাক্কা দিয়ে পুলিশের সামনে দিয়ে দেয় আর নিজে তার জ্যাকেট নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু পথে স্বামী তাকে কোনো না কোনো ভাবে ধরে ফেলে। এখানে তাদের দুজনের মধ্যে অনেক বড় একটা ফাইট হয় কিন্তু শেষমেশ হারি সেখান থেকে পালিয়ে চলে যায়। এত কিছু হওয়ার পর স্বামী এখন যে কোনো মূল্যে হারিকে ধরার সিদ্ধান্ত নেয়। সাথে সে এটাও বুঝতে পারে হারির সাথে কোনো মেয়ে জড়িত আছে যে তাকে এই সব কাজে সাহায্য করে। তাই সে সরাসরি সালমানের হসপিটালে যায়। সে সেখানে গিয়ে সেখানে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। তবে প্রতিটা সিসিটিভি ফুটেজের সিগন্যাল খারাপ ছিল। আসলে সালমান ইচ্ছে করেই তার হসপিটালের সিসি ক্যামেরাগুলো খারাপ করে রেখেছিল, কারণ সে চাইছিল না পুলিশ তার হসপিটালের ব্ল্যাক মানির ব্যাপারে জেনে যায়। এই ব্যাপারটা স্বামী বুঝতে পারে। তাই সে সালমানকে বলে, আমি অবশ্যই তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। তখন সালমান বলে, যদি তুমি পারো তাহলে 48 ঘন্টার ভেতর সবকিছু প্রমাণ করে দেখাও। এরপরই স্বামী আর তার মেয়ে রাজি যায় মাল্লির সাথে দেখা করতে। মাল্লি তাদের বলে, 10 বছর হয়ে গেছে, আমি এখন হারির ব্যাপারে কিছুই জানি না। এ কথা শুনে স্বামী বলে, তুমি যখন তার ব্যাপারে কিছুই জানো না তাহলে 3 বছর আগে তুমি তার সাথে দেখা করতে গিয়েছিলে কেন? আসলে মাল্লি ওই দিন হারির সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু দেখা করতে পারেনি। তবে তার নাম পুলিশ রেজিস্ট্রেশন রেকর্ডে এখনো রয়ে গেছে। এদিকে আমাদের হারিকে দেখানো হয় যে ইশাক ভাইয়ের কাছে আসে। এখন তার কাছে যত টাকা আছে তা দিয়েই সেই দেশ থেকে বের হয়ে যেতে পারবে। ইশাক ভাই তখন তার ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছিল। সেই সময় হারি কান্না করতে করতে বলে, আমি এবারও তাকে ফাঁসাতে পারলাম না। আসলে এখানে হারি কল্পনা করে হারি আর সরস্বতী যখন বৃষ্টির মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দাঁড়িয়েছিল তখন পুলিশ হারিকে না দেখে সরস্বতীকে দেখেছিল। তাই হারি ইচ্ছে করেই সরস্বতীর জ্যাকেট তার থেকে নিয়ে নিজে পড়ে আর সরস্বতীকে মানুষের মাঝখানে ধাক্কা দিয়ে দেয়, যাতে পুলিশ কোনোভাবে না বুঝতে পারে সরস্বতী যে হারিকে এই সবকিছুতে সাহায্য করেছিল। হারি কান্না করতে করতে বলে, আমি ভেবেছিলাম আমি তাকে ঘৃণা করি, আমি ভেবেছিলাম আমি তার থেকে বদলা নিব, কিন্তু আমি এবারও পারিনি। তখন হারি ইশাক ভাইকে বলে তার কাছে যতগুলো টাকা আছে সবগুলো ব্যাংকে জমা করে দিতে আর তারপর টাকার কার্ড সরস্বতীকে দিয়ে দিতে, যাতে সরস্বতী তার স্বামীর চিকিৎসা করাতে পারে। ইশাক ভাই যখন টাকা বের করে তখন সে সেই ব্যাগে একটা চেইন দেখতে পায়। হারি যখন এই চেইনটা দেখে তখনই তার মনে পড়ে এটা তো সে সরস্বতীর জন্মদিনের উপহার হিসেবে কিনেছিল, তাহলে এটা এখনো সরস্বতীর কাছে কি করছে? এরই মাঝে হারির আরো একটা কথা মনে পড়ে। সরস্বতী যখন চিনিকে স্কুলে ছাড়তে গিয়েছিল তখন সে চিনির গলা থেকে এই লকেটটা নিয়ে বলেছিল যেটা তোমার বাবার লকেট। এসব দেখে হারি কিছুই বুঝতে পারে না। তাই সে সোজা হসপিটালে চলে যায় ভাস্করের সাথে দেখা করতে। ভাস্কর হারিকে দেখে প্রথমে খুবই ভয় পেয়ে যায়। সে তখন ভাস্করকে জিজ্ঞেস করে তার চেন ভাস্করের কাছে কিভাবে এলো। ভাস্কর তো কিছু বলতেই চাইছিল না, তাই হারি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভাস্কর তখন তাকে সবকিছু বলতে রাজি হয়ে যায়।
এদিকে আমাদের মাল্লিকে দেখানো হয় যে বসে বসে ওই দিনের পুরো ঘটনা স্বামী আর তার মেয়েকে বলতে থাকে। আসলে ওই দিন যখন হারি আর সরস্বতী মন্দিরে দেখা করেছিল তখন ভাস্কর তাদেরকে একসাথে দেখে ফেলে। ভাস্কর সরস্বতীর ভাইয়ের বন্ধু ছিল। সে তখন সরস্বতী আর হারির ছবি তুলছিল, যেটা দেখে মাল্লি তাকে পেছন থেকে আটকাতে আসে, কিন্তু ভাস্কর কোনোভাবে সরস্বতীর ভাইকে সেই ছবিগুলো দেখিয়ে দেয় আর বলে, দেখো তোমার বোন নিচু জাতের মানুষের সাথে মেলামেশা করেছে। এই ব্যাপারে যদি সমাজের মানুষ জানতে পারে তাহলে খুবই অসুবিধা হয়ে যাবে। মানে সরস্বতীর ভাইকে এক প্রকার ব্রেন ওয়াশ করে দেয় সে, যার কারণে সরস্বতীর ভাই হারির সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু পথে তার মাল্লির সাথে দেখা হয়ে যায়। তাই সে মাল্লিকে অনেক বাজে ভাবে মারধর করে। এরপর যখন তার সাথে খারাপ কিছু করতে চায় তখনই সেখানে হারি চলে আসে আর সে সরস্বতীর ভাইকে মারতে থাকে। গাড়িতে বসেই সবকিছু দেখে ভাস্কর খুব মজা পাচ্ছিল, কারণ সে সরস্বতীকে অনেক আগে থেকেই ভালোবাসে। তাই আজ হারির সাথে সাথে সরস্বতীর ভাইয়েরও যদি কিছু হয় তাহলে তার জন্য সেটা অনেক ভালো হবে, তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, সে সহজেই সরস্বতীকে নিজের করে নিতে পারবে। এরপরই মাল্লিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পুলিশ মাল্লিকে বলে, তোমাকে স্টেটমেন্ট দিতে হবে যে হারি তোমার সাথে খারাপ কিছু করেছে আর সরস্বতীর ভাই তোমাকে বাঁচাতে এসেছিল, কিন্তু হারি তাকে মেরে ফেলেছে। আর তুমি যদি এটা না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো আর রশি দিয়ে ঝুলিয়ে দেব। তারপর কেস এমন ভাবে সাজাবো যে তোমার সাথে খারাপ কিছু হয়েছিল যেটা তুমি সহ্য করতে পারোনি, তাই তুমি গলায় দড়ি দিয়ে মারা গেছো। এসব কথা শুনে মাল্লি খুব ভয় পেয়ে যায়। তাই সে নিজের জীবন বাঁচানোর জন্য পুলিশকে মিথ্যা স্টেটমেন্ট দেয়। এদিকে সরস্বতীও সব কথা জানতো, তাই সে তার ফ্যামিলিকে বারবার বলতে থাকে যে তারা যেন হারিকে না ফাঁসায়। কিন্তু যেহেতু সরস্বতীর পরিবার পলিটিক্যাল পার্টির লোক ছিল তাই তাদের জন্য সম্মান অনেক বড় জিনিস, যে কারণেই সরস্বতীর আঙ্কেল পুলিশকে বলে হারিকে মেরে ফেলার জন্য। এ কথা শুনে সরস্বতী একেবারেই ভেঙে পড়ে। তাই সে তার পরিবারকে বলে সে হারির বিরুদ্ধে স্টেটমেন্ট দিবে, তাও যেন তারা তাকে বাঁচিয়ে রাখে। মূলত সরস্বতী কখনোই হারিকে ধোঁকা দেয়নি, সে তো আসলে হারিকে বাঁচানোর জন্যই এসব করেছে। এদিকে মাল্লি যখন স্বামী আর তার মেয়েকে এসব কিছু বলে তারা দুজন তো এসব শুনে অবাক হয়ে যায়। তারা তো বিশ্বাসই করতে পারে না যে যাকে তারা এতদিন অপরাধী ভেবে এসেছে সে আসলে কিছুই করেনি। এদিকে হারি ভাস্করকে তার সেই লকেট দেখিয়ে বলে, এটা তোমার কাছে কি করছে? তখন ভাস্কর কল্পনা করে সবকিছু হয়ে যাওয়ার পর ভাস্কর হারির ঘরে গিয়েছিল আর সেখান থেকে সে সেই লকেটটা নিয়ে এসেছিল। হারি সরস্বতীর জন্য লেখা চিঠিটাও সে ছিঁড়ে ফেলেছিল। এরপর তার ঘরে সরস্বতীর যে ছবি ছিল সেটাও সে নিজের কাছে রেখে দেয়। এরপর তার পুরো ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। বর্তমানে এই সব কথা জানতে পেরে হারি ভাস্করের গলা টিপে ধরে আর বলে, তোমার মতো মানুষ বেঁচে থাকা ডিজার্ভই করে না, তুমি আমার সবকিছু নিয়ে নিয়েছো, আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না। ভাস্কর তো তখন কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছিল না, তাই তখনই সে হারিকে আসল কথা বলে। আসলে হার্ট ট্রান্সপ্লান্ট ভাস্করের না, সরস্বতীর হওয়ার কথা, মানে সরস্বতীর হার্টেই কোনো সমস্যা আছে। এই কথা শুনে হারি একদম অবাক হয়ে যায়। সে তখনই ভাস্করকে ছেড়ে দেয়। হারি কল্পনা করতে থাকে যখন সে আর সরস্বতী চুরি করতে গিয়েছিল তখন বারবার সরস্বতীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এটা ভেবেই হারি খুব কান্না করতে থাকে। সে কল্পনা করতে থাকে কিভাবে সরস্বতী বারবার তাকে তার সমস্যার কথা বলতে চেয়েছিল, কিন্তু সে প্রতিবারই কথা পাল্টে দিয়েছে। এদিকে আমাদের স্বামীকে দেখানো হয়। সে মাল্লিকে বলে, তুমি বলছো হারি নির্দোষ, আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে একটা কথা মনে রেখো, আমি হারিকে কিছুই হতে দিব না। এই কথা শুনে মাল্লি এবার একটু নিশ্চিন্ত হয়। আর এরপরই স্বামী সেখান থেকে বের হয়ে তার মেয়েকে বলে, তাড়াতাড়ি আমাকে সরস্বতীর বাড়ির ঠিকানা দাও। তখনই রাজি জিজ্ঞেস করে, কিন্তু তুমি তার নাম্বার দিয়ে কি করবে? স্বামী বলে, দরকার আছে, কারণ হারির সাথে দ্বিতীয় চোর ছিল সরস্বতী। এ কথা শুনেই রাজি অবাক হয়ে যায়। এদিকে আমাদের ইশাক ভাইকে দেখানো হয়, যার কাছে একজন পুলিশ আসে আর হারির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, হারি কোথায় আছে? ইশাক ভাই বলে, আমি তো ওকে চিনি না। পুলিশ বলে, জেলে তোমার রুমমেট ছিল, আবার জেল থেকে বেরিয়ে প্রতিদিন দেখা করতে, অথচ এখন বলছো চেনো না। এই কথা শুনে ইশাক ভাই তার টাকা থেকে পুলিশকে 3-4 বান্ডেল টাকা দিয়ে দেয়, যাতে পুলিশ আর কিচ্ছু না বলে। এরপরই আমাদের স্বামী আর তার মেয়েকে দেখানো হয়, যারা সরস্বতীর খোঁজ করতে করতে হসপিটালে চলে আসে। সেখানে এসেই তারা জানতে পারে সরস্বতী খুব বেশি অসুস্থ, তার আজকে হার্ট ট্রান্সপ্লান্ট করার কথা, কিন্তু টাকা না থাকায় সে অপারেশন করতে পারছে না। স্বামী জিজ্ঞেস করে তার কত টাকা লাগবে। নার্স বলে, সেটা জানি না, তবে অনেক বড় অঙ্কের টাকা লাগবে। এদিকে আমাদের হারিকে দেখানো হয়। হারি তো পাগলের মতো সব জায়গায় সরস্বতীকেই খুঁজছিল, কিন্তু তাকে কোথাও না পেয়ে সে সরস্বতীর পরিচিত এক মহিলার বাড়িতে আসে। সেখানেই সে জানতে পারে কাল রাতে সরস্বতী সেখানে এসেছিল। আসলে সে যে কোনো মূল্যে নিজের চিকিৎসা করাতে চায়, কারণ তার যদি কিছু হয়ে যায় তাহলে চিনি একদম একা হয়ে পড়বে।
তাই চিনির খেয়াল রাখার জন্য সে বেঁচে থাকতে চায়। এখানে সে এটাও জানতে পারে হসপিটাল থেকে ফোন করে সরস্বতীকে বলা হয়েছিল কাল সকাল 9টার আগে যদি সে টাকা জমা না দেয় তাহলে তার অপারেশন করা হবে না। এই কথা শুনে হারি জিজ্ঞেস করে ইশাক ভাই ফোন করেনি? ওই মহিলা জিজ্ঞেস করে কে ইশাক ভাই? এই কথা শুনে হারি অবাক হয়ে যায়। তাই সে ইশাক ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিল, তখনই চিনি এসে হারিকে জিজ্ঞেস করে তার মা কোথায়। হারি বলে আমি তোমাকে প্রমিস করছি তোমার মাকে ফিরিয়ে আনবোই আনবো। এ কথা বলেই সে তার পকেট থেকে সেই লকেটটা বের করে আর চিনিকে পরিয়ে দেয়। এদিকে আমাদের সরস্বতীকে দেখানো হয় যে আবারও সেই হসপিটালে গিয়েছিল টাকা চুরি করার জন্য। সে টাকা চুরি করেও নিয়েছিল আর এরপর সে সবাইকে বন্দুক দেখিয়ে বের হয়ে আসতে থাকে। তখনই সেখানে সেই পুলিশ অফিসার চলে আসে যাকে একটু আগে ইশাক ভাই টাকা অফার করেছিল। আসলে সেই পুলিশ অফিসার ছিল সালমানের লোক। সালমানই তাকে বলেছিল ইশাক ভাইয়ের কাছে সব টাকা আছে, তাই সে যেন ইশাক ভাইয়ের থেকে টাকাগুলো নিয়ে তারপর তাকে মেরে ফেলে। তাই সেই পুলিশ অফিসার সেটাই করেছিল, সে ইশাক ভাই সহ বাকি সবাইকে মেরে ফেলে। বর্তমানে সে এখন হসপিটালে এসে সরস্বতীকে খুঁজছিল। সরস্বতী তখন একটা জায়গায় লুকিয়ে থাকে, কিন্তু পুলিশ তাকে ঠিকই সেখানে খুঁজে পেয়ে যায়। আর পুলিশ যখনই তাকে গুলি করতে যাবে ঠিক তখনই সেখানে হারি চলে আসে। সে এসেই সেই পুলিশ অফিসারকে উল্টো গুলি করে দেয়, কিন্তু তখনও সেখানে সালমানের অনেকগুলো গুন্ডা ছিল। তাই হারি চিন্তা করে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু সরস্বতীর অবস্থা খুবই খারাপ ছিল। সে একেবারেই গাড়ি চালানোর অবস্থাতে ছিল না। হারিও গাড়ি চালাতে পারতো না, কিন্তু তবুও সে যে কোনো ভাবে সরস্বতীকে গাড়িতে ওঠায়। এরপর প্রতিবারের মতো সে গাড়ি চালাতে গেলে সরস্বতী তার হাতের উপর হাত রাখে আর তাকে দিয়ে গাড়ি চালাতে থাকে। এখানে তারা দুজন খুব ইমোশনাল হয়ে যায়। এদিকে পুলিশ এখনো তাদের পেছনে পড়েছিল, তাই হারি পথে একটা জায়গায় সরস্বতীকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর বলে এই গাড়িতে যতগুলো টাকা আছে সবগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যেতে আর হসপিটালে গিয়ে তার ট্রিটমেন্ট করাতে। কিন্তু সরস্বতী তো যাচ্ছিল না। হারি তখন তাকে অনেক বোঝায় আর শেষ পর্যন্ত তাকে গাড়িতে তুলে দেয়। সরস্বতীরও তখন আর কিচ্ছু করার থাকে না। এদিকে তো হারি পুলিশদের উপরেই হামলা করে দেয়। সে আসলে ইচ্ছে করেই পুলিশের উপরে হামলা করে যাতে পুলিশের নজর তার উপরে থাকে আর সরস্বতী যাতে সেখান থেকে সাবধানে পালাতে পারে। পুলিশও তখন চারিদিক থেকে হারিকে গুলি করতে থাকে। ঠিক তখনই সেখানে স্বামী তার গাড়ি নিয়ে চলে আসে। হারি ততক্ষণ পর্যন্ত তার লড়াই চালিয়ে যায় যতক্ষণ না সরস্বতী হসপিটালে পৌঁছায়। তাই স্বামী হারিকে আটকাতে না পেরে তাকে একটা গুলি করে বসে। হারি তখন ক্লান্ত হয়ে একটা পাথরের পাশেই পড়ে থাকে। স্বামী পুলিশদের আটকানোর অনেক চেষ্টা করে। এদিকে সে হারিকেও বলছিল আমি জানি তুমি কোনো অপরাধী নও, তাই এসব বন্ধ করো। রাজি হারিকে বলে কয়েক বছর আগে যেটা তোমার সাথে হয়েছিল সেটা অন্যায়, আমরা এখন বুঝতে পেরেছি। স্বামীও বলে আমি তোমাকে মারার জন্য গুলি করিনি, তোমাকে থামানোর জন্য গুলি করেছি। তোমার জন্য এটাই ভালো হবে, আমাদের সামনে আত্মসমর্পণ করো। হারি বলে এখন আর আত্মসমর্পণ করে কি হবে, আমি এখন আর কিছুকেই ভয় পাই না, এমনকি মৃত্যুকেও না। তখনই হারির ফোনে মেসেজ আসে সরস্বতী সুস্থ অবস্থায় হসপিটালে পৌঁছে গেছে। এটা দেখে সে একটু শান্তি পায়। এদিকে সরস্বতী সময়ের মধ্যে টাকা নিয়ে সেখানে চলে আসলে নার্সরা তো অবাক হয়ে যায়, কারণ তখন তার অবস্থা খুব খারাপ ছিল। অন্যদিকে হারি নিজে নিজে বলে আমার সরস্বতী এখন একদম ঠিক আছে, তাহলে আমি আর কাউকে কেন ভয় পাবো। তখন পুলিশ অনবরত হারিকে গুলি করতে শুরু করে, কিন্তু স্বামী পুলিশদের থামতে বলে। পুলিশও থেমে গেলে স্বামী একটু সামনে এসে দেখে হারি বিধ্বস্ত অবস্থায় বসে আছে, তার পুরো শরীরে বুলেট গেঁথে গেছে। সে জোরে জোরে অ্যাম্বুলেন্স ডাকতে থাকে, কিন্তু হারি বলে আমি কখনোই উপরওয়ালাকে বিশ্বাস করতাম না, উপরওয়ালা কখনো আমার উপর দয়া দেখাতো না, কিন্তু এখন আমি চাই আপনি আমার সেই ধারণা বদলে দিন। আমি চাই আমার মৃত্যুর পর আপনি সরস্বতীর খেয়াল রাখুন। এরপর হারি স্বামীকে একটা লকেট দিয়ে বলে এটা সরস্বতীকে দিয়ে দিবেন। এটা বলেই সে স্বামীর সামনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্বামী এখানে খুব ইমোশনাল হয়ে যায়। এরপর অনেক দিন কেটে যায়। ভাস্করের ফুসফুসে কিছু সমস্যা ছিল যেটা এখন ঠিক হয়ে গেছে। সরস্বতীরও হার্ট ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, এখন সে একেবারে সুস্থ। একদিন স্বামী আর রাজি সরস্বতীর সাথে দেখা করতে আসে। তারা সরস্বতীকে সব সত্যি কথা বলে দেয় যে কিভাবে ভাস্কর তার ভাইকে উস্কে দিয়েছিল যাতে তার ভাই হারিকে কিছু একটা করে, আর শেষে হারির কিছু হয়ে গেলে সে নিজে সরস্বতীকে বিয়ে করতে পারে। এরপর স্বামী সরস্বতীকে হারির দেওয়া সেই লকেটটাও দেয়। তারা দুজন চলে গেলে সরস্বতী ভাস্করকে জিজ্ঞেস করে এই সবকিছু কি সত্যি? ভাস্কর হেসে বলে শেষ পর্যন্ত তুমিও সবকিছু জেনে গেছো। সে উল্টো জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি কখনো হারির সাথে শুয়েছিলে? যদি শুয়ে থাকো তাহলে এটা কাউকে বলো না, কারণ সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। এই বলে সে বাইরে চলে যায় কিছু মানুষের সাথে কথা বলতে। তখনই সরস্বতী সেখানে এসে বাইরে সবার সামনে তার আর হারির বড় একটা ছবি দেয়ালে ঝুলিয়ে দেয়। এরপর ভাস্করকে খুব বাজে ভাবে সবার সামনে মারতে থাকে আর বলে আমি এখন তোমাকে দেখাবো আমি কেমন মানুষ।
এই বলে সরস্বতী যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিল তখনই সেখানে চিনি চলে আসে। সরস্বতীকে সেই লকেটটা দেয় যেটা হারি তাকে দিয়েছিল। চিনি বলে হারি আঙ্কেল বলেছিল এখানে একটা ম্যাজিক আছে। তখন সরস্বতী খেয়াল করে সেই লকেটে একটা আংটি আছে। এটা সেই আংটি ছিল যেটা দিয়ে সরস্বতীর জন্মদিনে হারি তাকে প্রপোজ করতে চেয়েছিল। এখানে সরস্বতী আরো একটা কথা জানতে পারে, তাকে যে ব্যক্তির হার্ট দেওয়া হয়েছিল এটা আর কারো না, হারিরই ছিল। আসলে হারি স্বামীকে বলেছিল তারা সরস্বতীর ব্লাড গ্রুপ 1, তাই হার্ট ট্রান্সপ্লান্ট করতে কোনো সমস্যা হবে না। এ কারণে শেষ পর্যন্ত হারির হার্ট সরস্বতীকে দেওয়া হয়। এখন সরস্বতী হারির সেই আংটিটা নিজের হাতে পরে নেয় আর সেখানে দাঁড়িয়ে অঝরে কান্না করতে থাকে। এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে একটা মানুষকে ভালোবাসলে যে তার জন্য কত কি করা যায়, কত দূর পর্যন্ত যাওয়া যায়, সেটাই এই গল্পে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যিকারের ভালোবাসা আসলে অন্য কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।